আচ্ছা, ধরুন তো আপনি সরকারি চাকরি করেন, সরকারি বেতন ভাতা সুবিধাদি নেন। স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান না, একেবারে সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানে আপনি সরকারি চাকরি করেন, সরকারের বেতন নেন, সরকারের সুবিধাদি নেন। সরকারি চাকরিবিধিতে কি লেখা রয়েছে? সরকারি চাকরি আপনি যদি করেন তাহলে আপনি অন্য কোনো জায়গায় চাকরি করতে পারবেন না, অন্য কোনো মানে লাভজনক কোনো কাজ করতে পারবেন না, এমনকি নিজের নামে ব্যবসাও করতে পারবেন না। এই ব্যাপারগুলো রয়েছে। তাই সরকারি কর্মচারীরা যদি কোনো ব্যবসা করে তাহলে সেই ব্যবসাটা হয় তার স্ত্রীর নামে করে, কিংবা ছেলের নামে করে, কিংবা মায়ের নামে, বাপের নামে, বিভিন্ন নামে করে। কিন্তু আপনি সরকারি চাকরি করছেন, আবার আপনি একটি রাজনৈতিক দলের বড় নেতা। ধরে নিন যে মানে বাংলাদেশ সচিবালয়ের একজন সচিব, তিনি আবার বিএনপির স্থায়ী কমিটির মেম্বার, কিংবা বিএনপির মানে যে ঊর্ধ্বতন নেতা, ভাইস চেয়ারম্যান, বিএনপির ধরে নিলাম ভাইস চেয়ারম্যান। এটা কি কল্পনা করা যায়? ধরে নিন যে মির্জা আব্বাস বিএনপির একজন নেতা, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপির একজন নেতা, সাথে সাথে তিনি একটা সরকারি কলেজেরও টিচার কিংবা অধ্যক্ষ এই হিসাবে কাজ করছেন। তাহলে কি তিনি বিএনপির মহাসচিব থাকার অধিকার রাখেন, কিংবা থাকতে পারেন? থাকার কি কোনো মানে নিয়ম রয়েছে, নাকি যদি থাকতে চান তাকে ভয়াবহ শাস্তির মুখোমুখি পড়তে হবে? উত্তর হচ্ছে, থাকার কোনো অপশন নেই। যদি কেউ থাকতে চায় কিংবা লুকিয়েও থাকতে চায়, সেটা যদি প্রকাশিত হয় তাহলে তাকে শাস্তির আওতায় আসতে হবে। এবং এই সরকারি সুযোগ সুবিধা যা কিছু নিয়েছেন সেই সুযোগ সুবিধা তো ফেরত দিতেই হবে। তাকে জেল জরিমানার সম্মুখীনও হতে পারে। কিন্তু এর কিছুই হয়নি। একজন ব্যক্তি সরকারি চাকরি করেছেন এবং একটি রাজনৈতিক দলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন। 10 মাস যুগ্ম আহ্বায়ক থেকেই সরকারি চাকরি করে গেছেন, সরকারি বেতন ভাতাদি সুবিধাদি নিয়েছেন। অবশেষে গত নির্বাচন করার জন্য তিনি সরকারি চাকরিটা ছেড়ে দিয়েছেন। তার আগে 10 মাস তিনি চাকরিও করেছেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে রাজনীতিও করেছেন। তার নাম মনিরা শারমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক, যিনি সরকারি চাকরি করেছেন, এনসিপির রাজনীতিও করেছেন। এই মেটিকুলাস কাজটা প্রফেসর ইউনূসের আমলে হয়েছে, অথচ প্রফেসর ইউনূস তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভয়ঙ্কর এই তথ্যটা উঠে এসেছে বাংলাদেশের গণমাধ্যম কালবেলাতে। চলুন একটু জেনে দেখি এনসিপির এই নেত্রী কোথায় চাকরি করতেন, কি সুবিধা নিতেন, তিনি কি বা বলছেন এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারি চাকরি করছেন, রাজনীতি করছেন, এই ব্যাপারটা সরকার জানতো, সরকার সব কিছুই জানতো, কিন্তু সরকার এই ব্যাপারে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। শুধু কি মানে প্রফেসর ইউনূসের আমলে এই রাজনীতিটা তিনি শুরু করেছেন শেখ হাসিনা থাকা অবস্থায়, অর্থাৎ তিনি সরকারি চাকরিতে থাকা অবস্থায় শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে থেকেছেন। সরকারি চাকরিতে অফিসে যাননি, অফিস বাদ দিয়ে তিনি আন্দোলন করেছেন। সেই সময়ও তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কিংবা শেখ হাসিনা সরকারের সেই অ্যাবিলিটিও হয়তো ছিল না, সেটা ভিন্ন কথা। শেখ হাসিনা আমলে তিনি আন্দোলন করেছেন, সেটা ভিন্ন কথা, সেই ইস্যুটা বাদ দিলাম। কিন্তু প্রফেসর ইউনূসের আমলে তিনি চাকরিও করেছেন, আবার এনসিপির রাজনীতি করেছেন, এনসিপির নেত্রী হয়েছেন, যুগ্ম আহ্বায়ক হয়েছেন। কালবেলার শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে সরকারি চাকরি করেও এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন মনিরা শারমিন। তিনি সেখানে বলা হচ্ছে যে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ নেই সরকারি চাকরি করলে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব প্রবিধানেও এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। তবুও বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা পদে বহাল থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। তিনি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি প্রায় 10 মাস সরকারি চাকরিতেও বহাল ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার সময়কাল ধরলে প্রায় 1.5 বছর তিনি সরকারি চাকরির বিধিনিষেধ অমান্য করে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি চাকরি প্রবিধান লঙ্ঘন, শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতার প্রশ্ন তুলেছে।
জুলাই আন্দোলনে নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে 2025-এর 28 ফেব্রুয়ারি রাজনৈতিক দল এনসিপি প্রকাশ করে 151 সদস্যের প্রথম যে কমিটি ঘোষণা করা হয়, পরে 217 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে 2 নম্বর যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান মনিরা শারমিন। পরে তিনি দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবও হন। শুরু থেকেই জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা এই নেত্রী দলটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিয়মিত এনসিপির পক্ষে সংবাদ সম্মেলন, বিবৃতি, টকশো, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। সংগঠন ও নীতি নির্ধারক হিসেবে তার ভূমিকা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে 2023 সালের অক্টোবরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল পদে নিয়োগ পান মনিরা শারমিন। 2023 সালের অক্টোবরে নিয়োগ পেয়েছেন তিনি। পরে গণ অভ্যুত্থানের সময়ে আওয়ামী লীগ সরকার পতনের পর বদলি হয়ে রাজধানীর কাউরান বাজার কর্পোরেট কার্যালয়ে আসেন। প্রথমে তিনি কুষ্টিয়াতে যোগ দেন, পরে রাজধানীর কাউরান বাজারে আসেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে পড়েন। অথচ সরকারি আচরণবিধি 1979-এর 25 নম্বর বিধিতে বলা আছে, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না। প্রবিধানমালার 37-এর 2 ধারায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না, নির্বাচনে অংশগ্রহণ বা প্রচারণায় যুক্ত হতে পারবেন না এবং ব্যাংক বা রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে জড়াতে পারবেন না। তথ্য অনুযায়ী এসব বিধিনিষেধ থাকা সত্ত্বেও তিনি এই কাজগুলো করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ 5 আসনে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন তিনি। সেখানে নির্বাচনের জন্য তারপরে চাকরি ছাড়ান, কিন্তু জামাতের সঙ্গে জোটের কারণে তিনি আর নির্বাচন করতে পারেন না। কিন্তু চাকরি তো আর ফিরে পাবেন না, চাকরি যেহেতু ছেড়ে দিয়েছেন। এরপরে তাকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করা হয়, আহ্বায়ক করা হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই ব্যাপারে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, তিনি সরকারি চাকরির বিধান ভেঙে রাজনীতিতে যুক্ত ছিলেন এমন অভিযোগ সঠিক নয়। তাহলে কোনটা সঠিক? তার দাবি, এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পরই তিনি চাকরি ছাড়ার প্রক্রিয়া শুরু করেন এবং বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। তিনি প্রক্রিয়া শুরু করেন, তিনি বলছেন যে প্রক্রিয়া শুরু করেছেন, তিনি ব্যাংককে জানান। কিন্তু ব্যাংকের কর্তৃপক্ষ, কারওয়ান বাজারের কর্তৃপক্ষ বলেছেন যে তিনি রাজনীতিতে যুক্ত কিংবা এই ধরনের কোনো তথ্য তিনি অফিসকে জানাননি, আমরা জানতাম না। তিনি এটাও বলেছেন যে রাজনীতি করার জন্য সরকারি চাকরি ছেড়ে দেওয়াকে তিনি বড় ধরনের স্যাক্রিফাইস বা ত্যাগ উল্লেখ করে বলেন, এটিকে নেতিবাচকভাবে দেখানো হলে তা দুঃখজনক। তিনি বলেছেন যে 6 মাস আগে চাকরি ছাড়ার আবেদন করেছেন। এ সময়ের বেশিরভাগ সময় তিনি ছুটিতে ছিলেন। ছুটিতে থাকবেন মানে পুরোটাই তো ওই 10 মাসের পুরোটাই, বলা যায় 1.5 বছর, এই পুরোটাই তো আপনি ফাঁকি দিয়েছেন। 2023 সালে চাকরিতে জয়েন করার পরে ম্যাক্সিমাম সময়টাই ফাঁকি দিয়েছেন। ফাঁকি আপনি দিতে পারেন, সেটা সরকারি চাকরির বিভিন্ন ধরনের স্কোপ রয়েছে, সেই স্কোপ আপনি নিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে রাজনীতি করেছেন এবং সরকারি চাকরি করেছেন, সরকারি বেতন নিয়েছেন, সুবিধাদি নিয়েছেন, সবই করেছেন, অথচ সরকারি চাকরি বিধিতে এটা বলা আছে, মানে ব্যাপারগুলো একটু মেটিকুলাস ব্যাপার, এটা বলা আছে যে সরকারি চাকরিজীবীরা অবসর নেওয়ার 3 বছর, সম্ভবত এখন 3 বছর, আগে 5 বছর ছিল, 3 বছরের মধ্যে নির্বাচন করতে পারবেন না। অথচ তিনি চাকরি ছেড়ে দেওয়ার সাথে সাথে নির্বাচন করার উদ্যোগও নিয়েছিলেন। জামাতের সঙ্গে জোটের কারণে তিনি নির্বাচন করতে পারেননি। তার মানে যে মনোনয়ন, সেই মনোনয়ন বৈধ হতো না তিনি যদি মনোনয়নপত্র জমা দিতেন। সব মিলিয়ে এই যে ব্যাপারগুলো চলছে, আমরা দেখলাম যে এই নিউজ, কালবেলার এই নিউজ শেয়ার দিয়ে এনসিপির এক নেতা, তিনি মানে কালবেলা এবং কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা তাকে নিয়ে যাচ্ছে তাই কথাবার্তা বলেছেন। এই রিপোর্টটা কালবেলার করা উচিত হয়নি। তারা মানে গণমাধ্যম এখন এনসিপির বিপক্ষে লেগেছে, ছাত্রদের, জুলাই যোদ্ধাদের বিপক্ষে লেগেছে, এই ধরনের বয়ান দিতে আমরা দেখলাম। আমরা এনসিপির কাছ থেকে আসলে নতুন বন্দোবস্ত প্রত্যাশা করি। তারা নতুন বন্দোবস্ত এবং মানে যেটা ন্যায় এবং নীতির বন্দোবস্ত, সেই বন্দোবস্তটা আমরা প্রত্যাশা করি। সেখানে অন্যায়, দুর্নীতি এগুলো প্রত্যাশা করি না। নিয়মের ব্যত্যয় ঘটানো, সরকারি সুযোগ সুবিধা নিয়ে রাজনীতি করা, এগুলো মানে আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। এখন যেটা হবে সেটা হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে যদি কেউ আদালতে একটা অভিযোগ করে ফেলে, তাহলে তিনি রাজনীতি করার সময় যত সুযোগ সুবিধা নিয়েছেন সেগুলো তো ফেরত দিতে হবেই। আবার চাকরিবিধি লঙ্ঘনের জন্য তাকে শাস্তি, জরিমানা, বহু কিছুর মুখোমুখি
হতে হবে, নিশ্চিত করেই হতে হবে, যদি না সরকার এখানে কোনো ধরনের প্রভাব বিস্তার করে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এভাবেই কি চলছিল প্রফেসর ইউনূস সরকারের আমলে, যে ব্যাপারগুলো একের পর এক গণমাধ্যমে এখন বেরিয়ে আসছে? গণমাধ্যম কতটা স্বাধীন ছিল একবার চিন্তা করেন। প্রফেসর ইউনূস সরকারের আমলে কোনো দুর্নীতি, কোনো অনিয়মের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়নি, অথচ প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছিলেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, বাংলাদেশের ইতিহাসে তো বটেই, পৃথিবীর ইতিহাসে খুঁজে বের করা মুশকিল হবে বাংলাদেশে এখন যতটা মানুষ কথা বলার স্বাধীনতা কিংবা গণমাধ্যম যতটা স্বাধীনতা ভোগ করছে, যার দৃষ্টান্ত আমরা এখন দেখছি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।